নাথিংয়ের 4A Pro 4A Proর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে নাথিংয়ের যে সিগনেচার ডিজাইন আছে, ট্রান্সপারেন্ট ডিজাইন, সেই ডিজাইন কিন্তু তারা এবার চেঞ্জ করে এবার নতুন একটা ডিজাইনের জন্নাতে পাড়া দিয়েছে। এই ডিজাইনটা কিন্তু দেখতে যথেষ্ট ক্লাসিক এবং ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। নাথিং ফোন 4A-তে আমরা দেখেছিলাম যে তাদের যে সিগনেচার ডিজাইন মানে ট্রান্সপারেন্ট যে ডিজাইন পেছনে গ্লাস ব্যবহার করা হয়েছিল, কিন্তু 4A Pro-তে কিন্তু মেটাল বা অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। ফোনটির পেছনে তারা বলছে যে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে এবং ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম করার চেষ্টা করা হয়েছে। ফোনটির থিকনেস ছিল 8 মিলিমিটারের মতো এবং ফোনটির ওজন ছিল 210 গ্রামের মতো। ফোনটির 3টা কালার ভেরিয়েন্টে বাজারে আপনারা পাবেন, সিলভার, ব্ল্যাক এবং পিঙ্ক কালার। আমার কাছে কিন্তু পিঙ্কিশ টাইপের যে কালারটা আছে সেটা কিন্তু খুবই ভালো লেগেছে। আর ওভারঅল ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটির পেছনে আপনারা ট্রিপল ক্যামেরা সেট আপ পাবেন, মানে ক্যামেরা বাম্পের যে ব্যাপারটা রয়েছে ওইখানে আবার ট্রিপল ক্যামেরার সাথে একটা রাউন্ড আকারের ম্যাট্রিক্স ডিসপ্লে পাবেন। নাথিংয়ের যে গ্লিফ লাইটটা ছিল সেটা এবার সরিয়ে দিয়ে এবার এখানে গ্লিফ ম্যাট্রিক্স ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 137খানা এলইডি আছে। যে ডিসপ্লেতে আপনি চাইলে পিছনে ক্যামেরা দিয়ে সেলফি তুলতে পারবেন, মানে ওই ডিসপ্লেতে এরকম একটা আওয়াজ দেখা যাবে আপনার, সেটা দিয়ে আপনি পিছনে ক্যামেরা দিয়ে সেলফি তুলতে পারবেন। তাছাড়াও বিভিন্ন নোটিফিকেশন সহ আর আদার যে কাজগুলো আছে এই গ্লিফ ম্যাট্রিক ডিসপ্লে দিয়ে আপনারা সেই কাজটা করতে পারবেন। ওভারঅল ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলে লুকিং গুড টাইপের বা ক্লাসিক একদম মিনিমাল টাইপের ডিজাইন যারা পছন্দ করেন তাদের কাছে এই ফোনটি কিন্তু ভালো লাগবে। আর তাছাড়াও কিন্তু এই ফোনটির ডিজাইনে কিন্তু এবার অনেক কিছুই পরিবর্তন না হয়েছে। ফোনটির এজ কিন্তু রাউন্ড করা হয়েছে, যার কারণে কিন্তু ফোনটি হাতে নিতে যথেষ্ট প্রিমিয়াম ফিল পাবেন এবং যথেষ্ট গ্রিপ পাবেন। আর আপনারা উপরে এবং নিচে যদি খেয়াল করেন এবং সাইডের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু অ্যান্টেনার ব্যান্ডগুলো ভিজিবল করা হয়েছে। মোটামুটি দেখলাম যে 7টা অ্যান্টেনা ব্যান্ড ভিজিবল করা হয়েছে, যেটা দেখতে যথেষ্ট আইফোন 17 মতো লাগছে, মানে কিছুটা 17 থেকে ইন্সপায়ার। বাট আইফোন 17 থেকে ইন্সপায়ার হলেও কিন্তু এই ফোনটার ডিজাইন আমার আইফোন 17 থেকে আরও বেশি ভালো লেগেছে। সো ওভারঅল ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নাথিংয়ের এই ফোনকে 10-এ 10 দেওয়াই প্রয়োজন। এবার ফোনটি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে নিয়ে কথা বললে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে রেজলিউশন থাকছে 1.5K প্লাস এবং 10 বিটের কালারসের সাপোর্ট থাকছে। ফোনটির ডিসপ্লেতে 144 হার্জের রিফ্রেশ রেট থাকছে, অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, এবং ফোনটির ডিসপ্লে কিন্তু একটা এলটিপিএস ডিসপ্লে। সো সেক্ষেত্রে রিফ্রেশ রেটের যে ব্যাপারটা আছে সেক্ষেত্রে আপনার দেখা যায় এলটিপিএস ডিসপ্লেতে রিফ্রেশ রেটে ওইরকম যখন আপনার রিফ্রেশ রেট আপ ডাউন করে সেক্ষেত্রে কিন্তু এলটিপিও ডিসপ্লেতে কিন্তু এরকম একটা শিফটিংয়ের যে ব্যাপারটা আছে সেটা বোঝা যায়। বাট এলটিপিএস ডিসপ্লেতে যখন আপনার রিফ্রেশ রেট আপগ্রেড বা ডাউনগ্রেড করবে সেক্ষেত্রে কিন্তু স্মুথলি বোঝা যাবে, ওইরকম কিন্তু আপনার চোখে পড়বে না। সো সেই ক্ষেত্রে কিন্তু এটা যারা মাল্টিটাস্কিং করবেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর টাচ স্যাম্পলিং রেটের কথা বললে এই ফোনটাতে আপনারা 25,000 টাচ স্যাম্পলিং রেট পাবেন। যারা গেমিং করবেন, মাল্টিটাস্কিং খেলবেন, তারা কিন্তু বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। মাল্টিমিডিয়ার কথা বললে, কালারের কথা বললে সব দিক থেকে এই ফোনের ডিসপ্লেটা 10-এ 10 ছিল। এইচডিআর ছিল ফোনটির ডিসপ্লে যথেষ্ট ব্রাইট ছিল। ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস 7i ব্যবহার করা হয়েছে এবং ফোনটির স্ক্রিন এবং বেজেলস একেবারেই স্লিম করার চেষ্টা করেছে। 93.9% ছিল ফোনটির স্ক্রিন টু বডি রেশিও। আর তাছাড়াও ফোনটির ডিসপ্লের সামনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্ট ছিল, মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছিল, যেটার পজিশন আমার কাছে একেবারেই অকওয়ার্ড জায়গায় মনে হয়েছে, মানে একেবারে নিচের দিকে দেওয়া হয়েছে। আপনি যখন ফোনটাকে আনলক করবেন সেক্ষেত্রে আপনার এই পজিশনটাকে গ্র্যাব করতে কিছুটা কষ্ট হবে। যদি এটার পজিশনটাকে আরেকটু উপরে দেওয়া হতো সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হতো। ওভারঅল সব কিছু ভালো থাকলেও ফোনটির এই জিনিসটা আমার খারাপ লেগেছে। যদি ফিঙ্গারপ্রিন্টের সেন্সরটা একটু উপরে দিয়ে দেওয়া হতো তাহলে এই ফোনটার ডিসপ্লেকেও আমি হয়তোবা 10-এ 10 দিতে পারতাম। এবার ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলা যায়। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বললে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে 7 Gen 4 ন্যানোমিটার একটা চিপসেট, যেটা একটি আপার মিড রেঞ্জ চিপসেট। এবং এখানে র্যাম এবং রম ভেরিয়েন্টের কথা বললে LPDDR5X থাকছে র্যাম ভেরিয়েন্ট এবং রম ভেরিয়েন্ট থাকছে UFS 3.1। পারফরমেন্স নিয়ে কথা বললে এই চিপসেটটা দিয়ে আপনারা বাটার স্মুথ গেমিং করতে পারবেন। তবে এই ফোনটা যেহেতু এটা মেটাল বডির ফোন, সো সেক্ষেত্রে গেমিং করার ক্ষেত্রে দেখা গেছে যে এই ফোনটা একটু হিট হতে পারে, যেহেতু মেটাল বডির ফোন। যে কোনো মেটাল বডির ফোনের ক্ষেত্রে হয়, এটার ক্ষেত্রেও সেম ব্যাপার হতে পারে। তবে নাথিং ফোন 4A-তে আমরা দেখেছিলাম যে গেমিংয়ের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ওই ফোনটাতে গেমিং করার পর কিছুটা ল্যাগিং ইস্যু দেখা যাচ্ছিলো। বাট এই ফোনটার ক্ষেত্রে যেটা শুনলাম সেটা হলো এই ফোনটাতে ওইরকম কোনো ল্যাগিং ইস্যু পাওয়া যায়নি, বাটার স্মুথ গেমিং করা যাচ্ছিলো। বাট এই ফোনটা ওই ফোনটা থেকে কিছুটা গরম হচ্ছিলো, যেহেতু এটা মেটাল বডির ফোন। তাছাড়াও নাথিংয়ে কিন্তু একটা পেপার কুলিং সিস্টেম এটার ভিতরে দেওয়া হয়েছে এটাকে ঠান্ডা করার জন্য। ওরকম গরম হচ্ছিল না, মানে গরম হচ্ছিল মেটাল বডির যেহেতু ফোন আমাদের তো ফিল হচ্ছিল না, যেহেতু গ্লাস বডির ফোন হলে তো এরকম ফিল হতো না। বাট মেটাল বডির ফোন দেখা
একটু ফিল হচ্ছিল যে ফোনটা আসলে গরম হচ্ছে। ওভারঅল পারফরমেন্স বা গেমিং সব দিক থেকে কিন্তু 10/10 ছিল। ব্যাটারি প্রসঙ্গে কথা বললে এই ফোনটাতে 5400 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ফোনটাতে 50 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে। বাট বক্সে আপনারা কোনো প্রকার অ্যাডাপ্টার পাবেন না, জাস্ট একটা কেবল পাবেন। আর এই ফোনটাতে কিন্তু আপনারা 7.5 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সাপোর্ট পাচ্ছেন। ওভারঅল চার্জিংয়ের কথা বললে আপনারা মেবি এই ফোনটা দিয়ে একদিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। 5400 mAh এর ব্যাটারি। ইন্ডিয়ান ভেরিয়েন্টের কথা বললে এখানে 5400 mAh ইন্ডিয়ান ভেরিয়েন্টে থাকছে, বাট গ্লোবাল ভেরিয়েন্টে যেটা দেখলাম 540 mAh এর মতো একটা ব্যাটারি তারা ইউজ করেছে। তবে এই ক্ষেত্রে আরেকটা ঝামেলা আছে, ইন্ডিয়ান ভেরিয়েন্টে সেখানে কিন্তু আপনি ডুয়েল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। ই সিমের যে সুবিধাটা সেটা আবার ইন্ডিয়ান ভেরিয়েন্টে পাবেন না। আর অফিসিয়াল যে ভেরিয়েন্টটা আছে মানে ইউকে বা গ্লোবাল বা ভেরিয়েন্ট যেটাকে আমরা বলি, সেই ভেরিয়েন্টে আবার ই সিমে সাপোর্ট পাবেন, ইন্ডিয়ান ভেরিয়েন্টে আবার ই সিমে সাপোর্ট পাবেন না। সো এই জিনিসটা একদিকে প্লাস পয়েন্ট, একদিকে মাইনাস পয়েন্ট। সো কোনটা নেবেন সেটা আপনার ডিসিশন, আপনার প্রয়োজন অনুসারে আপনি এই জিনিসগুলো বেছে নেবেন। ইন্ডিয়ান ভেরিয়েন্ট নেবেন নাকি গ্লোবাল ভেরিয়েন্ট নেবেন। ওএস বা ইউআই নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটাতে নাথিংয়ের ইউআই ব্যবহার করেছে। আর নাথিংয়ের ইউআই সম্বন্ধে আমার বলার হয়তো বা প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন নাথিংয়ের ইউআই কীরকম। নাথিংয়ের উইজেটগুলো, থিমগুলো নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ইউআই, ব্লটওয়্যারও নাই বললেই চলে। সো বলুন নাথিংয়ের ইউআই যথেষ্ট ভালো ইউআই। আর আপডেটস নিয়ে কথা বলে এটাতে 3 ইয়ার্সের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 ইয়ার্সের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাবেন, যেটা যথেষ্ট ভালো জিনিস। কন্টিনিউ অ্যান্ড্রয়েড আপডেট আসতে থাকলে ফোনের পারফরমেন্স ভালো থাকে এবং প্রত্যেকটা কোম্পানিরই এই জিনিসগুলো আসলে খেয়াল করা উচিত। ক্যামেরা প্রসঙ্গে কথা বলে ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যেটা প্রাইমারি সেন্সর ছিল 50 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর ইউজ করা হয়েছে। থার্ড যে সেন্সরটা ইউজ করা হয়েছে সেটা হলো 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। 50 মেগাপিক্সেল যে টেলিফোটো সেন্সরটা ইউজ করা হয়েছে এবং প্রাইমারি যে সেন্সরটা রয়েছে, দুইটা ক্যামেরাতেই কিন্তু ওআইএস এর সাপোর্ট থাকছে এবং 3.5x এর জুম, অপটিক্যাল জুম করতে পারবেন 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সরে। ওভারঅল ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, 3A-তে আমি বলেছিলাম আমার কাছে কিছুটা সন্দেহজনক মনে হয়েছে। আসলে ব্যাপারটা হলো যে নাথিংয়ের ক্যামেরাতে মোড আছে বিভিন্ন ধরনের, এআই মোড। ওই মোডটা অন করে তুলে আপনার ফটোটা দেখা যায় যে অনেক সময় ফ্যাকাশে হয়ে যায়। তারপরে এআইয়ের যে মোডটা রয়েছে মানে এআই পুরোপুরিভাবে ফটোগুলোকে প্রসেসিং করতে হয় না, বাট আপনি এটার ফোনের যে ফটোগুলো আমি দেখলাম, মানে এআই মোডটা বন্ধ করে যে ফটোগুলো দেখলাম সেগুলো আবার দেখলাম ভালোই উঠছে, মানে ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সব ওভারঅল 10/10 আমার কাছে মনে হয়েছে। আর ভিডিও কোয়ালিটির কথা বলে এখানে আপনি প্রাইমারি ক্যামেরাতে 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, 60 fps এর অপশন নাই। সেলফি ক্যামেরার কথা বলে 32 মেগাপিক্সেলের সেন্সর সেখানে ইউজ করা হয়েছে, সেখানে আবার 1080p 60 fps, মানে ফুল এইচডিতে 60 fps আপনারা ভিডিও করতে পারবেন, 4K-তে ভিডিও করতে পারবেন না। আর মেইন ক্যামেরাতে 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটিতে ওএস এর সাপোর্ট ছিল। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই দেখলাম, ফটো কোয়ালিটি আমার কাছে স্যাটিসফাইং মনে হয়েছে। এবার মেইন আলোচনা আসা যাক, যেটা নিয়ে সবার জল্পনা কল্পনা, ফোনটির প্রাইস কেমন হতে পারে। দেখুন এই ফোনটার প্রাইস ইন্ডিয়ার পার্সপেক্টিভে আমি আগে বলি, ইন্ডিয়ার বাজারে এটার প্রাইস কেমন হতে পারে। যেহেতু এই ফোনটার বক্সে আপনারা চার্জার পাবেন না, সো এই ক্ষেত্রে আপনার প্রাইসের সাথে 3-4 হাজার টাকা, 3,000 টাকা মিনিমাম ধরে রাখেন আপনার অ্যাড করতে হবে ডাইরেক্ট চার্জারের জন্য। সো ইন্ডিয়াতে আমি ফ্লিপকার্টে যেটা দেখলাম এটার প্রাইস 40,000 টাকা চলছে, 8/128 যে ভেরিয়েন্ট। সো ফ্লিপকার্টে এই 40,000 টাকা ফোন কেনার পর তারা বিভিন্ন অফারে দেখলাম যে চার্জারের সাথে ফ্রি দিচ্ছে। আমাদের বাংলাদেশে তো নাথিংয়ের অফিসিয়াল স্টোর নাই, নাথিংয়ের অফিসিয়াল স্টোর ইন্ডিয়াতে আছে। সো সেখানে ফোন কিনলে ফোনের সাথে বিভিন্ন অফারে 1-2 হাজার টাকা বা 1500 টাকা অ্যাড করলে চার্জার পাওয়া যাচ্ছে, অরিজিনাল চার্জার অফিসিয়াল স্টোর থেকে। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি কথা বলি তাহলে আমাদের বাংলাদেশের তো এই ফোন নাথিংয়ের কোনো অফিসিয়াল স্টোর নাই, অফিসিয়ালি বাংলাদেশে ফোন আসা পসিবল না। আনঅফিসিয়ালি ফোনটার প্রাইস বাংলাদেশে যেটা আমি যারা বিক্রি করে তাদের কাছে জিজ্ঞেস করলাম, বাট আমার কাছে এটার প্রাইসটা অনেকটাই বেশি মনে হয়েছে, 46,000 টাকার মতো মনে হয়েছে জাস্ট ফোন। অ্যান্ড অ্যাডাপ্টার অরিজিনালটা 2,000 থেকে 2,500 টাকা আমি এরকম দেখেছি, বাট আমার কাছে ওইটা আসলেও কি অরিজিনাল অ্যাডাপ্টার পাবেন কি না সেটা সন্দেহ রয়েছে বাংলাদেশে। যদিও অনেকে বলে, ক্লেম করে যে আমরা অরিজিনাল অ্যাডাপ্টার দিই, বাট আমার কাছে মনে হয় না অরিজিনাল অ্যাডাপ্টারটা এত সহজে পাবেন। বাট এই ফোনটার যে প্রাইস বাংলাদেশে, সেই প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যদি এই ফোনটার প্রাইস আপনি 42,000 টাকার ভিতরে কিনতে পারেন তাহলে ভ্যালু ফর মানি ফোন আপনার জন্য হতে পারে। বাট এটা যদি আপনার প্রাইস দেখা গেছে 45,000 থেকে 50,000-এর ভিতরে চলে যায়, আপার মিড রেঞ্জ একটা ফোন, তো সেক্ষেত্রে আপনার সে চিন্তাভাবনা করে কিনতে হতে পারে। যার প্রাইস, যার বাজেট যেরকম সেই বাজেট অনুযায়ী বলতে হয়। বাট আমার কাছে মনে হয় যদি এটার প্রাইস আপনার 50,000 টাকার ভিতরে পড়ে যায়, লাইক ফোনের দাম যদি 50,000 টাকা পড়ে, সেক্ষেত্রে আপনার 3,000 টাকা বা 4,000 টাকা এক্সট্রা অরিজিনাল চার্জারের জন্য অ্যাড করতে হবে। সো ওভারঅল 55,000 টাকা পড়ে যাচ্ছে এই ফোনটার প্রাইস। সো একটা আপার মিড রেঞ্জ ফোন এত প্রাইস রেঞ্জের ভিতরে আপনার মনে হয় না বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম কিনবে। বাট আমার কাছে যারা একটু অ্যাস্থেটিক লুকিং গুড টাইপের ফোন পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই ফোনটা তারা নিতে চাইলে নিতেও পারেন।
আমার ক্ষেত্রে আমি এরকম টাইপের ফোন আমার কাছে ভালোই লাগে। ইউআই ক্লিন, মানে ওভারঅল ডিজাইনে একটা নতুনত্ব ব্যাপার রয়েছে। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ফোনটা কেমন হবে, আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনাদের উপরেই ছেড়ে দিই, আমি আর না বলি। সো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দিস ইজ আজিজুর রহমান চৌধুরী, সাইনিং আউট।